জর্ডানে তেহরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত। চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে ট্রাম্পের স্বাক্ষরকে সম্পূর্ণ মূল্যহীন আখ্যা মোস্তফা খামেনির। তেহরানে ট্রাম্প ও তার পুরো পরিবারের কফিনবন্দি বিলবোর্ড উন্মোচন, ব্যানারে লেখা রক্তের বদলে রক্ত। দাবানল, বিষাক্ত ধোঁয়া ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আগুনে জ্বলছে 68টি অঞ্চল। বায়ু দূষণের আওতায় 10 কোটিরও বেশি মানুষ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 5119। ধ্বংসস্তূপ থেকে এখনও উদ্ধার কাজ চলছে। এবং অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতে 16 বাংলাদেশি আটক। আইনি প্রক্রিয়া শেষে তাদের পাঠানো হয়েছে নিজ দেশে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত এখন চূড়ান্ত যুদ্ধের দিকে রূপ নিয়েছে। জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের পর টানা 8ম রাতেও ইরানের দক্ষিণাঞ্চলে তীব্র বোমা বর্ষণ করেছে ওয়াশিংটন। জবাবে চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে ট্রাম্পের স্বাক্ষরকে সম্পূর্ণ মূল্যহীন আখ্যা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। জর্ডানে ইরানি হামলায় 2 মার্কিন সেনা নিহত ও একজন নিখোঁজ হওয়ার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে টানা 8ম রাতেও ইরানের দক্ষিণাঞ্চল বন্দর শহর ও দ্বীপাঞ্চলে নতুন করে বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনকম। মার্কিন সেনাদের এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়েছেন ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না এবং মার্কিন এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে মার্কিন আগ্রাসনের মুখে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি পুরোপুরি বাতিলের ঘোষণা দিয়েছে তেহরান। এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরকে সম্পূর্ণ মূল্যহীন ও বিশ্বাসযোগ্যতাহীন বলে আখ্যা দিয়ে পাল্টা লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে এই চরম উত্তেজনার মধ্যেই কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারেও নতুন করে ইরানি বিমান হামলার খবর পাওয়া গেছে। এছাড়া চূড়ান্ত সংঘাতের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। আজহার স্বপ্নিল, আরটিভি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মাঝে ট্রাম্প ও তার পুরো পরিবারের কফিনবন্দি বিলবোর্ড উন্মোচন করেছে ইরান। তেহরানের ব্যস্ততম সড়কের ধারে এই বিলবোর্ড স্থাপন করে আইআরজিসির সংশ্লিষ্ট সংস্থা। জ্বলন্ত হোয়াইট হাউসের পটভূমিতে তৈরি এই ব্যানারে লেখা রক্তের বদলে রক্ত। যুক্তরাষ্ট্রের টানা হামলা ও ইরানের ইসলামাবাদ চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণার মাঝেই প্রকাশ পেল বিলবোর্ডটি। সামিউল শিহাবের রিপোর্টে থাকছে বিস্তারিত। কফিনবন্দি ডোনাল্ড ট্রাম্প ও তার পুরো পরিবার। পেছনে দাউ দাউ করে জ্বলছে হোয়াইট হাউস, আর ওপরে বড় বড় অক্ষরে ফার্সি ভাষায় লেখা রক্তের বদলে রক্ত। এই দেয়াল চিত্রগুলো আমাদের প্রতিশোধের আগুনকে উস্কে দেয়। আমাদের সঙ্গে যা ঘটছে এটি তারই প্রতিচ্ছবি। আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক শহীদ হয়েছেন। আমরা যদি এখনই ব্যবস্থা না নেই, যদি প্রতিশোধ না নেই, নেতাদের হত্যা করা তাদের জন্য সাধারণ ব্যাপার হয়ে উঠবে। তাই আমাদের এখনই শক্তভাবে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে, যেন তারা আর কখনো এমন করার সাহস না পায়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চরম প্রতিশোধের বার্তা দিতে রাজধানী তেহরানের বুকে ঠিক এভাবেই উন্মোচন করা হয়েছে নতুন বিলবোর্ড। মার্কিন পতাকায় মোড়ানো কফিনের ওপর ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ও তাদের 5 সন্তানের ছবি জুড়ে দিয়ে এবার নিশানা করা হয়েছে ট্রাম্পের পুরো পরিবারকে। আমাদের নেতা ও শহীদদের হত্যার বদলা হিসেবে ট্রাম্পকে অবশ্যই হত্যা করা উচিত। মানে আমাদের সেনারা যদি সেটি পারে তবে খুবই ভালো হয়। কিন্তু আমি মনে করি ট্রাম্পকে হত্যায় সাম্রাজ্যবাদীদের থেকে মুক্তি নয়। ট্রাম্প সাম্রাজ্যবাদের একটি স্বতন্ত্র উদাহরণ মাত্র। তাই কেবল ট্রাম্পকে হত্যাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। এর আগেও ট্রাম্পকে একা কফিনে বন্দী করে বিলবোর্ড ছাপে তেহরান। আগের সেই বিলবোর্ডে একটি খোলা কালো কফিন থেকে ট্রাম্পের মরদেহ উকি দিতে দেখা যায়। ছবিতে তার চুল ছিল উস্কো খুস্কো, চোখ মুখ ছিল বন্ধ এবং ফোলা পেটের ওপর থাকা লাল টায়ের ওপর রাখা 2টি হাত। কফিনের শেষ প্রান্তে তার পা দুটো উঠেছিল সোজা উপরের দিকে।
আমি একজন ইরানি হিসেবে গর্ববোধ করছি এবং আমাদের সক্ষমতা পুরো পৃথিবীকে দেখিয়েছি। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, আমরা কখনো পিছু হটব না। ট্রাম্পও ইরানকে সহজে শাসন করতে পারবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিতে তেহরানের ব্যস্ততম এলাকাগুলোকে বেছে নিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। ব্যানারটি বানিয়েছে আইআরজিসির সংশ্লিষ্ট সংস্থা ওজ আর্টস অ্যান্ড মিডিয়া। এর আগে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের মধ্যেই বাবার হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি দেয় তার ছেলে মোস্তফা খামেনি। অপরাধীরা বিছানায় শান্তিতে মরার সুযোগ পাবে না, এমন পরিষ্কার বার্তার পরপরই তেহরানের দেওয়ালে দেওয়ালে ফুটে ওঠে এমন মার্কিন বিরোধী ব্যানার। গত এক সপ্তাহ ধরে টানা ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে শর্তভঙ্গের গুরুতর অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদ চুক্তি থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান। এর মধ্যেই দুই দেশের মধ্যকার চরম শত্রুতা ও যুদ্ধংদেহী মনোভাবকে আবারও বিশ্বমঞ্চে স্পষ্ট করে তুলল এই নতুন বিলবোর্ডটি। সামিউল শিহাব, RTV। যুক্তরাষ্ট্রে একসঙ্গে দাবানল, বন্যা ও দাবানলের ধোঁয়ায় তৈরি হয়েছে চরম দুর্যোগ। বর্তমানে দেশটির 15টি অঙ্গরাজ্যের 68টি অঞ্চল বড় ধরনের দাবানলে চলছে। কানাডার দাবানলের ধোঁয়ায় 10 কোটিরও বেশি মানুষ বায়ু দূষণের সতর্কতার আওতায় রয়েছে। অনেক এলাকায় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিকাগোতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় লেক মিশিগানের পার্ক ও সমুদ্র সৈকত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে টেক্সাসের টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে এবং শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে একদিকে দাবানল, অন্যদিকে অতি ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি আরও বাড়ছে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,119 জনে। শনিবার প্রকাশিত সবশেষ সরকারি হিসাব অনুসারে শুক্রবারের তুলনায় মৃত্যু বেড়েছে 50 জনে। গেল মাসে 24 জুনের ওই দুর্যোগের 24 দিন পর এই হালনাগাদ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের কাছের উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। ধসে পড়া কয়েক ডজন ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনও উদ্ধার কাজ চলছে। আহতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে 16,740 জন। হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং তাদের অনেকে অস্থায়ী আশ্রয় শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। তবে এখনও কতজন নিখোঁজ রয়েছেন সে বিষয়ে কোনো আনুমানিক সংখ্যা প্রকাশ করেনি ভেনেজুয়েলার কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের বে রিচ এলাকা, যাকে বলা হয় লিটল প্যালেস্টাইন, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে এখানকার আরব আমেরিকানরা স্পেনের পক্ষে স্লোগান দিচ্ছেন। শুধু খেলা নয়, ফিলিস্তিনের প্রতি স্পেনের রাজনৈতিক সমর্থনই যার মূল কারণ। ফুটবল আর রাজনীতির মেলবন্ধন নিয়ে ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। প্যারিসের রাস্তায় রাস্তায় এখন ফিলিস্তিনের পতাকা। ফুটবল বিশ্বকাপ নিয়ে চলছে উৎসবের আমেজ। তবে আরব আমেরিকানদের কাছে এটি শুধু খেলা নয়, স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং গাজা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। আর এই কারণেই স্পেনের প্রতি তাদের এই ভালোবাসা। La ley de ejecución de presos palestinos significa স্পেনের প্রতি আরবদের ভালোবাসার পেছনে ইতিহাস রয়েছে বেশ। শত শত বছর আগে আন্দালুসিয়া আরবদের উপস্থিতি ছিল, তাই স্পেনের সঙ্গে আরবদের সাংস্কৃতিক ও ভাষাগত মিল রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গাজায় বোমাবর্ষণের সময় স্পেন মানবতার পক্ষে দাঁড়িয়েছিল, তাই তারা স্পেনের পক্ষে। এই বিশ্বকাপে 8টি আরব দেশ অংশ নেয়। প্রতিটি ম্যাচে আরব ভক্তরা একসঙ্গে ফিলিস্তিনের পতাকা উড়ায়। বেরিজের এক বেকারিতে বড় টিভি স্ক্রিন টানানো হয়। ফিলিস্তিনি, লেবানিজ আর মরক্কোর মানুষ একসঙ্গে বসে খেলা দেখে। এতে তাদের মধ্যে তৈরি হয় নতুন এক ঐক্য। অন্যদিকে আর্জেন্টিনা সরকারের ইসরায়েলপন্থী নীতির কারণে অনেকেই তাদের সমর্থন করছেন না। তবে লিওনেল মেসির জাদুকরী খেলা রাজনীতির ঊর্ধ্বে। কিছু ভক্ত মেসির জন্য আর্জেন্টিনাকে সমর্থন দিলেও পুরো এলাকার ভিড় স্পেনের পক্ষেই বেশি। নিউ ইয়র্কের এই ছোট্ট আরব অঞ্চল প্রমাণ করে, ফুটবল শুধু খেলা নয়, এটি ঐক্য, মানবতা আর রাজনীতিরও এক বড় মঞ্চ। ইমতিয়াজ আহমেদ, RTV। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি সফরের কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে তার এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ আর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি।
স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং তার আসল জায়গা আন্তর্জাতিক অপরাধ আদালতে। নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলে তাকে গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তার আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন মেয়র। তবে বিষয়টি হালকাভাবে নিচ্ছেন না তিনি। এই মুহূর্তে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হবে কিনা তা খতিয়ে দেখতে সিটির আইন বিভাগের সঙ্গে নিবিড় ও সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেন মেয়র জোহরান মামদানি। ইসরায়েলের পার্লামেন্টের সরকারের শেষ অধিবেশনে বেশ কিছু বিতর্কিক আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ঘটনায় তীব্র প্রতিবাদের মুখে পড়েছে নেতানিয়াহু। উত্তপ্ত পরিস্থিতিতে বিরোধী দলের প্রতিবাদের মুখে কক্ষ ত্যাগ করেন তিনি। তবে তার অনুপস্থিতিতেই পাশ হয় বিতর্কিক হারেদি সামরিক ছাড় আইন। আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে কট্টরপন্থী জোট শরিকদের সন্তুষ্ট রাখতে মেয়াদের শেষ সপ্তাহে এই তড়িঘড়ি পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ৭২,০০০ হারেদি তরুণের সেনাবাহিনীতে যোগ না দেওয়ার এই বৈধতায় ক্ষুব্ধ স্বয়ং সেনাপ্রধান ইয়াল জামির। এছাড়া মেয়াদের শেষ সময় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব এবং অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সীমিত করার বিলও পাশ করা হয়। তীব্র জনমত উপেক্ষা করে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহুর এই বেপরোয়া কৌশল। যদিও এসব সমালোচনায় খুব একটা বিচলিত নন নেতানিয়াহু, এমনটাই মনে করছেন তার ঘনিষ্ঠরা। বিশ্বের সবচেয়ে বড় সামরিক সদর দপ্তর এখন মিশরের অক্টাগন। পেন্টাগনের চেয়ে প্রায় ৭৫০ গুণ বড় এই বিশাল কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট সিসি। অর্থনৈতিক সংকটে থাকা মিশর কেন এত বড় সামরিক দুর্গ গড়ল? জাতীয় নিরাপত্তা নাকি ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল? বিস্তারিত ইমরুল হাসানের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বড় সামরিক সদর দপ্তরের কথা শুনলেই হয়তো মনে হবে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের কথা, কিন্তু সেই রেকর্ড এখন আর আমেরিকার হাতে নেই। মিশর উদ্বোধন করেছে অক্টাগন, যার আয়তন পেন্টাগনের চেয়ে প্রায় ৭৫০ গুণ বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক সংকটে থাকা একটি দেশ কেন এত বিশাল সামরিক কমপ্লেক্স নির্মাণ করল? জাতীয় নিরাপত্তা নাকি ক্ষমতা টিকিয়ে রাখার নতুন কৌশল? লক্ষণীয় বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনে উদ্বোধন করা হয় মিশরের নতুন সামরিক সদর দপ্তর অক্টাগনের। নতুন প্রশাসনিক রাজধানীতে দাঁড়িয়ে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি নিজেই এর উদ্বোধন করেন। পেন্টাগনের আয়তন যেখানে 0.135 বর্গ কিলোমিটার, সেখানে অক্টাগনের বিস্তার প্রায় 89 বর্গ কিলোমিটার। কিন্তু এত বড় সামরিক সদর দপ্তরের প্রয়োজনই বা কেন? সরকার বলছে জাতীয় নিরাপত্তা। একদিকে গাজা ও ইসরায়েল, অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত সুদান এবং অস্থিতিশীল লিবিয়া। চারপাশে সংকটের মধ্যে শক্তিশালী সেনাবাহিনীর সক্ষমতা দেখাতেই এই বিশাল অবকাঠামো গড়ে তোলা হয়েছে বলে দাবি কায়রো। তবে বিশ্লেষকদের ব্যাখ্যা ভিন্ন। তাদের মতে এটি শুধু সামরিক স্থাপনা নয়, বরং ক্ষমতার প্রতীক। ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন আবদেল ফাত্তাহ আল সিসি। এরপর থেকে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলেও মানবাধিকার, রাজনৈতিক দমনপীড়ন এবং প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন নিয়ে সমালোচনার মুখে রয়েছে তার সরকার। বিশেষজ্ঞদের ভাষায়, সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে ভবিষ্যতের যে কোনো গণ অভ্যুত্থান বা অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি সিসির বড় লক্ষ্য। অন্যদিকে দেশের অর্থনীতি ঠিক উল্টো চিত্র দেখাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য সংকট, বৈদেশিক ঋণ এবং দারিদ্র্যের চাপ বাড়ছে। মিশরকে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে শত শত কোটি ডলারের সহায়তা নিতে হয়েছে। তবুও নতুন রাজধানীর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৭ লাখ কোটি টাকা সমান। মিশরের সেনাবাহিনী শুধু অস্ত্র হাতে সীমাবদ্ধ নয়। রাস্তা, সেতু, আবাসন, হোটেল, গ্যাস স্টেশন, মাছ ও মুরগির খামার, বোতলজাত পানি থেকে শুরু করে খাদ্য শিল্প, দেশের অর্থনীতির বড় অংশই নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী। ফলে অক্টাগন শুধু একটি সদর দপ্তর নয়, বরং মিশরের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্র হিসেবেও দেখা হচ্ছে। প্রশ্নটা তাই থেকেই যায়, অক্টাগন কি সত্যিই সীমান্ত রক্ষার জন্য, নাকি এটি এমন একটি শক্তির দুর্গ যা বাইরের শত্রুর চেয়ে
ভেতরের ক্ষমতাকে আরও নিরাপদ রাখার জন্য তৈরি বিশ্বের সবচেয়ে বড় সামরিক সদর দপ্তর এখন শুধু স্থাপত্যের বিষয় নয়, বরং মিশরের ভবিষ্যৎ রাজনীতি নিয়েও নতুন বিতর্কের কেন্দ্র। ইমরুল হাসান, RTV। অর্থের বিনিময়ে নাগরিকত্ব বা গোল্ডেন পাসপোর্ট বিক্রি বন্ধ করতে পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলে 5টি দেশকে কড়া আলটিমেটাম দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটির হুঁশিয়ারি, 2028 সালের 1 জুনের মধ্যে এই বিতার্কিক কর্মসূচি বন্ধ করতে হবে, অন্যথায় সেনজেন এলাকায় ওই 5 দেশের নাগরিকদের ভিসামুক্ত যাতায়াত সুবিধা বাতিল করা হবে। ন্যূনতম $2 লাখ বিনিয়োগ করে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ডমিনিকা সহ এই 5 দেশের পাসপোর্ট কেনা যায়। এই পাসপোর্ট দিয়ে ইউরোপ সহ বিশ্বের 140টির বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান বিদেশিরা। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, সঠিক তথ্য যাচাই না করায় এর মাধ্যমে অর্থ পাচার, আন্তর্জাতিক নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। অন্যদিকে ক্যারিবিয়ান রাষ্ট্রগুলোর দাবি, পাসপোর্ট বিক্রির বিপুল রাজস্ব দিয়েই তাদের দেশের উন্নয়নমূলক কাজ হয়। বিকল্প আয়ের উৎস ছাড়া হুট করে এটি বন্ধ হলে ছোট এই দ্বীপ রাষ্ট্রগুলো অর্থনীতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। সংকট সমাধানে শিগগিরই ব্রাসেলসের শীর্ষ প্রতিনিধি দল পাঠাবে দেশগুলো। ভারতের গুজরাটের একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে আরও 9 জন। স্থানীয় সময় শনিবার আহমেদাবাদের ভাস্ট্রাল এলাকায় ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মনিরনগরে সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, লাইসেন্স বাতিল হওয়া সত্ত্বেও স্থানীয় একটি খামারে অবৈধভাবে চলছিল কারখানাটি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় নিহতদের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি। ভারতের গুজরাটে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ 16 বাংলাদেশি নাগরিককে আটক করেছে সুরাট পুলিশ। এরই মধ্যে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম ETVর এক প্রতিবেদনে বলা হয়, অপারেশন ডেল্টা হান্ট নামের ওই অভিযানে 12 নারী, 3 পুরুষ ও 1 শিশুসহ 16 জনকে আটক করা হয়েছে। সুরাট পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং গত প্রায় 1.5 বছর ধরে তারা সুরাটে কাজ করছিলেন। তাদের মোবাইল ফোন, ব্যাংকিং লেনদেন এবং বাংলাদেশে বিভিন্ন যোগাযোগের তথ্য গভীরভাবে পরীক্ষার পর তাদের অবৈধভাবে ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।